প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 5 ডিসেম্বর 2019 সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। বিশেষ এই সময়টিকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র চলছে টানটান উত্তেজনা এবং এক ধরনের উৎসবমুখর পরিবেশ। এমন একটি সময়ে রাজদরবার এক্সক্লুসিভে আজকে আমরা মুখোমুখি হয়েছি মহানগর আওয়ামী লীগ সিলেটের শিক্ষা বিষয়ক সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের 4 বার নির্বাচিত কাউন্সিলর, সাবেক ছাত্রনেতা আজাদুর রহমান আজাদের। জনাব আজাদুর রহমান আজাদ, আপনাকে রাজদরবারের এই এক্সক্লুসিভ পর্বে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠান যারা দেখতেছেন এবং কি শুনবেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 5 ডিসেম্বর আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত আমাদের যে সম্মেলন, সেই সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনে আমি নিজে একজন সাধারণ সম্পাদক, আসলে সাধারণ সম্পাদক ক্যান্ডিডেটও বলা যায়, প্রার্থীও বলা যায়, যদিও এইটা আমাদের সম্মানিত সিলেটের মহানগরের 27টি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরবৃন্দ অথবা জননেত্রী শেখ হাসিনা, আমাদের বঙ্গবন্ধুর কন্যা, আমাদের আওয়ামী লীগের সভানেত্রী, যাকে মনোনীত করবেন তার নেতৃত্বেই আমরা কাজ করে যাব। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যদি একটু প্রাসঙ্গিক আলোচনায় যাই, যে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন হওয়ার কথা প্রতি 3 বছর পর পর, সেখানে বর্তমান কমিটিটি আসলে 8 বছর পার করে দিয়েছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? দেখেন, বর্তমান কমিটি 8 বছর পার করেছেন, আমি সেই আলোকে কথা বলবো না ব্যর্থতা কিসে হলো, কেন হলো এটা। শুধু এইটুকু বলবো, এই কমিটি 8 বছরও যা করতে পারে নাই, আমি বলি যে এই কমিটি কমপ্লিটলি ব্যর্থ কমিটি। আপনি জানেন যে আমাদের এই বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে হলো, এই নির্বাচনেও আমাদের এই সিলেট মহানগরের সবচেয়ে প্রাণ যেগুলা, এইগুলাতে দেখা গেল আমাদের কোনো কাউন্সিলর ক্যান্ডিডেট নাই। কারণ আমাদের মহানগরের ভিতরে কোনো থানা কমিটি নেই। আপনি জানেন এটা আমাদের বাংলাদেশের মধ্যে শুধুমাত্র এই সিলেট মহানগরের ভিতরে কোনো থানা কমিটি এখন পর্যন্ত করতে পারেন নাই ওনারা হয়তো সদর থানা আওয়ামী লীগের কমিটি করতে পারতেন, জানি না ওনারা কেন করেন নাই, আজও করেন নাই, শুধুমাত্র ওয়ার্ডগুলা নিয়ে আমাদের রয়েছে। যদি নির্বাচনে ফাঁস করতে গেলে, প্রথমে বিজয় করতে হলে বা বিজয় ধরে নিতে গেলে আপনি আপনার কর্মীদেরকে মোবিলাইজ করতে হবে, কর্মীদেরকে বাইরে করে নিয়ে আসতে হবে। কর্মীরা হলো কি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এখন যে ওয়ার্ডে যদি নৌকার সমর্থিত কোনো কাউন্সিলর ক্যান্ডিডেট থাকেন না, তাহলে সেখানে ধরে নেবেন যে আপনার কোনো দল সুসংগঠিত নাই, অথবা দলের কোনো কাজকর্ম ঠিকভাবে বাইরে হতে আসছেন না। আমি আগেই বলেছি যে এই কমিটি ব্যর্থের মূল কারণটি হলো গিয়ে, আপনি যদি একাধারে ধরে যান, আপনি নিশ্চয়ই কিন্তু ধরে যান যে 4 নম্বর ওয়ার্ড, আমাদের 4 নম্বর ওয়ার্ডে কোনো আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট ছিল না। আপনি 6 নম্বর ওয়ার্ডে যান, আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট নাই। হ্যাঁ, আমি সিটি কর্পোরেশনের কথাটাই বলতেছি, কারণ এটাও তো দলীয় বেসিকে ইলেকশন হয়েছে। আমরা এই বছর পরাজয় বরণ করেছি নৌকায় এবং দানাছড়া নির্বাচনের মাধ্যমে। আমি এই জন্যই বলতেছি যে এটা দায়িত্ব কিন্তু সিলেট মহানগরের এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের মহানগর আওয়ামী লীগের দায়িত্ব। এটা অন্য কারো বর্তায় না কিংবা অন্য কারো পড়ে না। আর আমিও মহানগর আওয়ামী লীগের কথাই বলতেছি। আপনি 2টা ওয়ার্ড বললাম, 4 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড। আপনি যদি যান 12 নম্বর ওয়ার্ড, যেটা হলো কাজির বাজার সমৃদ্ধ যেটা ওয়ার্ড, এই ওয়ার্ডে আমাদের কোনো ক্যান্ডিডেট ছিল না। এই ওয়ার্ডের আজকে যে কাউন্সিলর, উনি আমাদের জাতীয় নির্বাচনে ঠিক একদিন আগে আমাদের দলে যোগ দিয়েছেন। কিসের জন্য যোগ দিয়েছেন আমি জানি না, কিন্তু জাতীয় নির্বাচনের ডিসেম্বরের 30 তারিখ হচ্ছে, এখন পর্যন্ত আমাদের দলের কোনো কাজকর্ম ওনাকে দেখি নাই। আর আমি কিংবা আপনারা কিংবা সিলেটের কোনো সাংবাদিক ভাইয়েরা ওনাকে দেখেন নাই। এরপরে যে ওয়ার্ডটা হলো, সেটা ওয়ার্ডটা হলো আমাদের আজকের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী আমাদের সভাপতি সাহেব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের ওয়ার্ড। এই ওয়ার্ডও কিন্তু আমাদের কোনো কাউন্সিলর ক্যান্ডিডেট ছিল না। সবচেয়ে মজার বিষয়, এর ঠিক পরবর্তী ওয়ার্ড হলো 15 নম্বর ওয়ার্ড, যেটা আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের যে যুগ্ম সম্পাদক এখানে অবস্থান করেন, এবং আরও জিন্দাবাজার সহ আমরা যারা এখানে বসে আছি, এই জায়গাটাও এই ওয়ার্ডের ভিতরেই পড়ে। এই ওয়ার্ডেও আওয়ামী লীগের কোনো কাউন্সিলর ক্যান্ডিডেট নাই। আপনি যান 15 নম্বর পরে ঠিক 17 নম্বর ওয়ার্ডে আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক দুজনেরই এইটি ওয়ার্ড, এমনকি আরও আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। এই ওয়ার্ডও দেখা গেল যে আপনার কোনো আওয়ামী লীগের আমাদের
মহানগর মানে মেয়র নির্বাচনে আমাদের কোনো ওয়ার্ডের কোনো এই ওয়ার্ডের কোনো কাউন্সিলর নির্বাচনে দাঁড়াই নেই আওয়ামী লীগ থেকে। তা আমি এই জন্যই বলবো যে ওনার 8 বছরে সফলতা কোথায় এসেছে সেটা আমি বলতে পারবো না, ব্যর্থতা যেটা আছে ব্যর্থতার গ্লানি অনেক আছে ওনাদের। আপনি জেনে মানে এটা অবাক হবেন, এই 8 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলকে উনি দেখেও আওয়ামী লীগের প্রত্যেকটি মাসে উনি আওয়ামী লীগের এক্সিকিউটিভ কমিটির মিটিং করেন। কিন্তু আল্লাহর রহমতে হোক, এটা আমাদের সিলেট মহানগরের বেলায় এটা আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অনেক ক্ষেত্রে আমি বলবো এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা থেকে উনারা আরও ব্যস্ততা নিয়েছিলেন এই 8টি বছর। সেই জন্য ওনারা এই 8 বছরের ভিতরে শুধুমাত্র 23টি এক্সিকিউটিভ কমিটির সাথে আর কি আমি বলবো এখানে 60টি বর্ধিত সভা আর হলো গিয়ে আর এই 16টি বা 23টার মধ্যে যে বাদ দেন 60টি তাহলে অত 16টি হবে কি 15টি হবে 16টি হবে। এই 16টি হলো গিয়ে আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং করেছে, যেখানে বছরে আপনি 12টা করবে। আমি বললাম ব্যর্থ হয়ে আমাদের 12টা না করি আমরা বছরে 10টা করতে পারি, 10টা না হয় 6টা করতে পারি, 12টা করার আপনার নিয়ম দলের গঠনতন্ত্রে সেখানে আপনি করলেন কি বছরে একটাই করেন, কোনো বছর হয় নাই। এই বছর আমরা 2019 সালে আমরা করেছি 6টি এক্সিকিউটিভ মিটিং 6টি করেছি এবং 2টি বর্ধিত সভা করেছি। এই 6টি নিয়েই হলো গিয়ে আমাদের 23টি। সুতরাং ওনারা সফল কিভাবে হয়েছেন ব্যর্থ কিভাবে হয়েছেন সেই বিচারের বার এই আমার এই প্রোগ্রাম যারা দেখতেছেন কিংবা আমার মনে হয় আমাদের সেন্ট্রাল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যারা সিলেটকে নিয়ে চিন্তা ভাবনা করেন, সিলেটকে নিয়ে তাদের রাজনৈতিক চিন্তা চেতনা রয়েছে, তারা এটা বিচার বিশ্লেষণ করবে। আমি এই কমিটির সম্পাদক মণ্ডলীর একজন সদস্য আপনিও, যে অভিযোগগুলো করলেন সেই ব্যর্থতার কোনো দায়ভার আপনার উপর বর্তায় কিনা? আমি আপনাকে প্রথমেই বলি, আজকে আওয়ামী লীগের সম্মেলন যেখানে হচ্ছে আলিয়া মাদ্রাসার ময়দানে, এটা সিদ্ধান্ত হয়েছিল রেজিস্ট্রারি মাঠে হবে। এটা সিদ্ধান্তের পরবর্তীতে আমি আমার যেটা হলো আমার প্রস্তাবেই এটা হয়েছে। কোনো সময় এটা হয়, কোনো সময় হয় না। কিন্তু আমি আপনাকে বলি এই যে আমাদের 6টা ওয়ার্ডের আমরা সম্মেলন করলাম, এই মাত্র 12 দিনে 6টা ওয়ার্ডের সম্মেলন করেছি আমরা। এই 6টা ওয়ার্ডের সম্মেলনে এখন পর্যন্ত আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি তারা ফাঁস করে নিতে পারি নাই। আমি এটা আপনাকে বলা কতটুকু ঠিক হবে না সেটা আপনি জানেন এবং কি আমার যারা দেখতেছেন তারাই বলতে পারেন। আমার মনে হয় না যে আমরা যে এখন নিয়ে 27টি ওয়ার্ডের সম্মেলন সম্পূর্ণ করেছি, কোনো একটি ওয়ার্ডের নিয়ম হলো গিয়ে আপনার গঠনতন্ত্রে ভালো করে লেখা আছে যে আপনি যে থানা কমিটি করবেন কিংবা যে ওয়ার্ড কমিটি করবেন এই ওয়ার্ডের কমিটিটা হলো গিয়ে আপনার পরবর্তী যে মাসিক সভা হবে অথবা পরবর্তী যে এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে, আমরা সংক্ষেপে ইসি কমিটি বলি, এই ইসি কমিটিতে আপনি পাস করাতে হবে। কিন্তু আমাদের সভাপতি সাধারণ সম্পাদক আমার মনে হয় ওনারা একটি কমিটিকে যে ফাঁস করেছেন এবং আমি যে ওয়ার্ডের বাসিন্দা, আমি যে ওয়ার্ড থেকে নির্বাচন করেছি এই ওয়ার্ডেরও দীর্ঘদিন আগে সম্মেলন হয়েছে, আমার মনে হয় না এই ওয়ার্ডের কমিটি ওনারা ফাঁস করেছেন, ওনাদের কোনো খাতাপত্র দেখাতে পারবে। অর্থাৎ আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে সাধারণত যে কোনো কমিটির কিন্তু মূল চালিকা শক্তিটি আসলে সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতেই থাকে, সভাপতি সাধারণ সম্পাদকের হাতে থাকে এবং তার দলের গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র মোতাবেক ওনারা চলবেন। আমার মনে হয় না 8 বছরে ওনারা দলের গঠনতন্ত্রে কোনো জায়গায় কোনো ম্যানেজ করে। এই ব্যর্থতার জন্য আপনি কি ভাবছেন বা আপনি কি চিন্তা করছেন যে আগামী যে সম্মেলন অনুষ্ঠিতব্য সেখানে আসলে নেতৃত্বের একদম উপরের সারিতে যারা আছেন সেখানে ইতিবাচক পরিবর্তনের দরকার? আমি আপনাকে আগেই বলেছি, আমি বারবার ওই যে সিটি কর্পোরেশন নির্বাচনটা সামনে নিয়ে আসবো। আমাদের এই নির্বাচন এই কমিটির আন্ডারে আমাদের 2টা নির্বাচন হয়েছে। আমাদের মেয়র সাহেব বদরুদ্দিন কামরান সাহেব প্রথম যে বছর নির্বাচনে ফেল করেন, এই বছরে কিন্তু এই কমিটির আন্ডারে ছিল। এর পরবর্তী সময় যে এই যে আবার আমার 2018 সালে আমরা পরাজয় বরণ করলাম, সেইটাও কিন্তু এই কমিটির আন্ডারে, মানে দ্যাট মিনস এই 8 বছরের ভিতরে আমাদের সিটি কর্পোরেশন 2টি নির্বাচন হয়েছে। এই কমিটিটি সফল হতো তাহলে আমরা 2টি নির্বাচনে আমরা পরাজয় বরণ করতে পারি না। আমরা বিগত নির্বাচনে আমরা মাত্র 5000 ভোটে আমরা পরাজয় বরণ করেছি। আপনি আজকে যারা ক্যান্ডিডেট রয়েছেন, আমি আগেই আপনাকে এই কথাটা বলা উচিত ছিল, যেহেতু বলি নাই বলবো, আগেই বলা উচিত ছিল বলি নাই। প্রথম হলো গিয়ারি আপনি যারা নেতৃত্বে আসবেন
জি আপনি রাজনীতি আপনি প্রত্যেক বছরই 365 দিনে আপনার মিছিল মিটিং করতে হবে, কিংবা 365 দিনে আপনার রাজনীতির চিন্তা চেতনা থাকতে হবে। জি নির্বাচন আপনি বছরে একদিন দুদিন করতে পারেন, তো নির্বাচনটাও কিন্তু একটা ফ্যাক্ট এই আওয়ামী রাজনীতির, কিংবা আপনি দল ক্ষমতা নিতে গেলে। আজকে আমরা সারা বাংলাদেশে যেখানে যাই সেখানে আমাদের একটা লজ্জা হয় যে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আমাদের নির্বাচনে আমরা জয়ী করতে পারি নাই। জি তা আমি মনে করি এই পরাজয়টা জি সেটা আমাদের সবার পরাজয়, সিলেট মহানগর আওয়ামী লীগের পরাজয়। এখানে কিন্তু আপনার সাথে এই আমি- পরাজয়ের মধ্যে জি কিছু নেতাদের দায় দায়িত্ব অবশ্যই বেশি। আমি যে কথা বলতে পারি যে আমি আমার অঞ্চলে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে নিয়ে যে সুনির্দিষ্ট 3টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3টি ওয়ার্ডও যে আমি ফাঁস করাই দিতে পারি, নির্বাচনে জয়লাভ করাই দিতে পারি নৌকাকে, তাহলে কেন আওয়ামী লীগের মুখপাত্র যারা সভাপতি সাধারণ সম্পাদকের ওয়ার্ডে আওয়ামী লীগ নির্বাচনে পরাজয় বরণ করবো? আমি সেটা বোধগম্য হয় না। আপনারা যেমন সফল কিছু মানুষ ছিলেন যাদের ওয়ার্ডে আওয়ামী লীগের বিজয় ঘটেছে, কিছু অনুপ্রবেশকারী বা তথাকথিত মানুষের কারণে কিছু ওয়ার্ডে ভরাডুবিও হয়েছে, এদের নিয়ে ভাবার সময় হয়েছে কিনা? অবশ্যই বাবার সময়টা কিন্তু আমার না। এখন আমি বলবো এই সময়টুকু ছেড়ে দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি আমাদের সিলেটের আওয়ামী লীগ রাজনীতি নিয়ে যারা ঢাকায় বসে যারা চিন্তা চেতনা রয়েছেন, সিলেটের আওয়ামী রাজনীতি যারা দায়িত্বপ্রাপ্ত, আমাদের সাংগঠনিক সম্পাদক, আমাদের জয়েন্ট সেক্রেটারি, আমাদের সিলেটের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সিলেটের এমপি মহোদয়রা যারা রয়েছেন, আমাদের দলের হাই কমান্ডার যারা রয়েছেন, তারা আপনারা যেভাবে কাটাকাটি করেছেন, আমার মনে হয়, আমার বিশ্বাস এটা ওনাদের ওয়েতে ওনারা গাটাগাটি করেছেন, ওনারা দেখেছেন। এই দেখার বিষয়টা নিয়ে আমি বিশ্বাস করি যে আগামী 5 ডিসেম্বর যে আমাদের যে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে, এই সম্মেলনে এটা একটা পরিবর্তন হবে, এটা পরিবর্তনের। আমি এই কারণে আরও বলছি যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে যে একচ্ছত্র আবির্ভাব হয়েছে, এটা আমি সবাই জানি যে এটা হলো যে আজকে জননেত্রী শেখ হাসিনার যে সিদ্ধান্ত, আওয়ামী লীগ মাথা পেতে সব আওয়ামী লীগের সব নেতাকর্মী সেটা মাথা পেতে নেয়। কারণ জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত হয়। আপনি দেখবেন এই বছর নির্বাচনের পরে আমাদের অনেক মন্ত্রী মহোদয়রা মনে করেছিলেন যে স্ব জায়গায় বসে থাকবেন, কিন্তু সেখানে দেখবেন মন্ত্রীর মধ্যে অনেক নেত্রী, অনেক মন্ত্রী পরিবর্তন হয়েছে, অনেক এমপি সাহেবদের পরিবর্তন হয়েছে। রাজনৈতিক ভাবে অনেকের এই সময়ের আপনি যে সময়টা যাচ্ছে আমাদের, এই সময়ের পরে আবার যেহেতু নতুন আওয়ামী লীগের সম্মেলন হবে আমাদের কেন্দ্রীয়, সেই সম্মেলনে দেখবেন হয়তো অনেক চমক রয়েছে, নেত্রী বারবারই বলে অনেক চমক রয়েছে। তা আমার মনে হয় চমকটা শুরু হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে হচ্ছে, বিভিন্ন জেলা থেকে হচ্ছে, বিভিন্ন পাড়া, বিভিন্ন ইউনিয়ন থেকে হচ্ছে। ঠিক সেইভাবে আমার মনে হয় সিলেটের চমক রয়েছে, আর এই চমকটার বহিঃপ্রকাশ সর্বশেষ হবে গিয়ে আমাদের বিএনপির, আমাদের আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলনের মাধ্যমে চমক থাকবে। সিলেটের সম্মেলন নিয়ে যদি আমরা স্পেসিফিক্যালি বলি, যে এখানে দেখা যাচ্ছে যে আপনি একজন সাবেক ছাত্রনেতা, আপনার ছাত্র রাজনীতির একটি বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে, আপনার হাত ধরে অনেকেই আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন আছে, বাংলাদেশ ছাত্রলীগ, যুব সংগঠন, যুবলীগ, সেই প্রত্যেকটি জায়গা পার করেই কিন্তু আপনি এসেছেন, আবার দীর্ঘ একটা সময় ধরে জনপ্রতিনিধিত্বও করছেন। তরুণদের কাছে আপনার যেমন একটি জনপ্রিয়তা আছে, সিনিয়র নেতৃবৃন্দের কাছেও গ্রহণযোগ্যতা আছে। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি জুড়ে সুরে আপনার নাম আসছে সাধারণ সম্পাদক পদে, আপনি নিজেও সেটি বলেছেন। আপনার প্রত্যাশা নিয়ে যদি কিছু বলেন। আমি পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী আমাদের পরিবার। আমার মনে হয় সিলেটে বেশ কয়েকটি পরিবার পাবেন না যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন পালন করে। এই পরিবার মধ্যে আমার মনে হয় যে 10 থেকে 12টি পরিবার হবে, তাদের মধ্যে আমার পরিবারের। বঙ্গবন্ধুর 75 15ই আগস্টের পর প্রথম যিনি আমার চাচা ছিলেন, আমার সব ছোটো চাচা, উনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 1975 সালে 15ই আগস্টের পর ওনাকে কারাগারে নিয়ে যাওয়া হয়, দীর্ঘ 23 মাস উনি কারাগারে ছিলেন। আমি এই কারণেই বলছি আর কি, আমি তখন খুব ছোটো, আমার স্কুল লাইফেই আমি স্কুল ছাত্রলীগের, তখন আমাদের স্কুলে কমিটি হতো, স্কুল ছাত্রলীগের কমিটিতে আমি সভাপতি নির্বাচিত হই। তা আল্লাহর রহমতে আমার যতটুকু জ্ঞান, আমার ধারণা, আমি আমার স্কুল ছাত্রলীগ থেকে আমি কলেজ ছাত্রলীগে গিয়ে কলেজে আবার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলাম। কলেজ ছাত্রলীগে থাকা অবস্থায় আমাকে আমাদের জেলা আহ্বায়ক কমিটি হলো, জেলা ছাত্রলীগের এই আহ্বায়ক কমিটির আমি সদস্য নির্বাচিত হই। পরবর্তীতে আমাদের জেলা ছাত্রলীগের সম্মেলন হয়, আমি তখন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমাকে মনোনীত করা হয়।
তারপরে হলো গিয়ারি আমাদের এই অবস্থায় আমাদের 1994 সালে 24 সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনা সিলেটে এসে আমাদের ছাত্রলীগের বিভিন্নভাবে দ্বিধাবিভক্ত ছিলাম আমরা। আমাদের সবাইকে নিয়ে 6 জনকে নিয়ে একটি দায়িত্বপ্রাপ্ত কমিটি দিলেন। এই 6 জনের মধ্যে আমি একজন ছিলাম। আমরা সেই 1994 থেকে 1997-98 সাল পর্যন্ত আমরা এই দায়িত্ব নিয়ে কাজ করেছি। এর ভিতরে আমি আবার বাংলাদেশের সর্বকনিষ্ঠ যুবলীগে জয়েন কনভেনার হলাম 1998 সালে। আমি যে সময় যুবলীগ করি তখন আমার কোনো বন্ধুবান্ধব যুবলীগ করে না, কারণ সবার তখন ছাত্রলীগের বয়স রয়েছে। আমি ওই ছাত্রলীগ দিয়েই আমার যুবলীগ, মানে ছাত্রলীগ তারা যারা বাদ দিবে তাদেরকে নিয়েই যুবলীগ করেছে। এবং কি আমার আহ্বায়ক কমিটি যেটা হলো গিয়ারি, সবচেয়ে মজার বিষয় এই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমি, কিন্তু আমার কোনো বন্ধুবান্ধব এখানে নাই। সবই আমার থেকে 10 বছর 15 বছর সিনিয়র নেতৃবৃন্দরা এখানে ছিলেন। আমি তারপরে আবার জননেত্রী শেখ হাসিনা আমাদের যে সময় 2003 সালে মহানগর আওয়ামী লীগ সৃষ্টি হলো, সেই কমিটিতে আমাকে তথ্য এবং গবেষণা সম্পাদক নির্বাচিত করেছিলেন। আমি অত্যন্ত দায়িত্বের সাথে সেই কমিটি দায়িত্ব পালন করেছি। 2003 সালে যখন যে সময় আমাকে আমাদের তৎকালীন যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আমাকে বলেন যে যুবলীগকে সুসংগঠিত করতে হবে, যুবলীগের সুসংগঠিত না হলে এই দেশের যুব সমাজের নেতৃত্বেই খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে। তৎকালীন সময় যুবলীগের একটা প্রাণ ছিল, সেই প্রাণকে আমরা আর একটু ত্বরান্বিত করার জন্য আমাদেরকে নিয়ে বসলেন আমাদের যুবলীগের তৎকালীন যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম। ওনাদের নির্দেশেই এবং গিয়ে আমাদের আজকের মরহুম 2 জন নেতা আছেন, আমাদের মরহুম আব্দুল সামাদ আজাদ এবং আমাদের বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এবং আমাদের মরহুম ইফতেখার হোসেন শামীম, আনম শফিকুল হক, আবু নসর সাহেবের সুনির্দিষ্ট পরামর্শে এবং এখানে আমাদের মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি সাহেব বদরুদ্দিন কামরান সাহেব ছিলেন, ওনাদের পরামর্শে আমাকে আবার যুবলীগের সেক্রেটারি নির্বাচিত হলো। আপনি আওয়ামী লীগে যাওয়ার পরও আবার ব্যাক করে আমি আবার বিশেষ দায়িত্বের জন্য যুবলীগকে সুসংগঠিত করার জন্য, বিশেষ করে খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গেলে জিমিয়ে পড়া যুবলীগটাকে সুসংগঠিত করার জন্য আমাকে আবার যুবলীগের হাল ধরতে হয়। আমরা যুবলীগের সেই দায়িত্ব, আমি মনে করি যুবলীগের আমরা যে দায়িত্ব পালন করেছি সেটা সিলেটের ইতিহাসই বলবে সিলেটের যুবলীগের আমরা কি করেছি কি না, সেটা সর্বজন স্বীকৃত। এখন আমাকে আবার 2011 সালে আমাকে আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়েছে। বাইদিষ্টে আমি আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু 2008 সালে যে সময় জাতীয় নির্বাচনে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন হয়, 111 সরকার যে সময় নির্বাচন করে, তখন হলো কি আর এই যে নির্বাচনে আপনি জয়লাভ করেছেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি শপথ নিতে গেলে আপনার যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দল থেকে আপনি পদত্যাগ করতে হবে। তা আমি দেখলাম ঠিক আছে, আমি তো আগেই ছিলাম আওয়ামী লীগে, এখন আবার আওয়ামী লীগে চলে যাই, এই পদ ধরে আমি আর যুবলীগের আসি নাই। এরপরে সারা বাংলাদেশে এইভাবে আমাদের মতন অনেকেই পদত্যাগ করে আবার শপথ নিয়েছেন, আবার আওয়ামী লীগের শপথে ফিরে গেছেন। তা আমি আর যাই নাই, কারণ আমার আর কোনো প্রয়োজন নাই। কারণ 111 সময় তখন সরকারও আমাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, তারপরে নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সুতরাং আমার আর প্রয়োজন নাই, আমি আমার আওয়ামী লীগের শপথে ফিরে এসেছি। সুতরাং এখন আমি আওয়ামী লীগের শিক্ষা বিশেষ সম্পাদক। সোজা কথা, আমি একটা কথা আপনাকে বলি, এই আগেই বলেছি যে রাজনৈতিক পরিবার আমাদের পরিবার। বাংলাদেশের এরশাদ বিরোধী আন্দোলন বলেন, জিয়াউর রহমান বিরোধী আন্দোলন বলেন, এই সব আন্দোলনেই কিন্তু আমাদের পরিবার পারিবারিকভাবে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার বড় ভাই চুলডিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়েও অনেকবার কারাবরণ করেছেন। আমার চাচা আগেই বলেছিলাম 75 15 আগস্ট কারাবরণ করেছে। আবার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমিও কারাগারে গিয়েছি, আমার বড় ভাই আজিজুল মালিক উনিও কারাগারে গিয়েছে। সর্বশেষ যে খালেদা জিয়ার যে আন্দোলন সংগ্রামে আমাদের যে আন্দোলন সংগ্রাম করলাম, এই আন্দোলন সংগ্রামে আমাদের অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস ইসলামের মাজারে, যেটা আমরা বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, প্রথম হয়তো এইদিকে আসে নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের পাকিস্তানের আমাদের দেশে 71-এর মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তানের পাক হানাদার বাহিনীর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস ইসলামের মাজারে কিংবা আশপাশে খুব বড় একটা গুলিও মারে নাই কিংবা গুলিও ছুড়ে নাই, কোনো একটা বোমা ফুটে নাই। কিন্তু সেইখানে যে সময় এই বিএনপি জামাতের নেতৃত্বে যে
যারা আমাদের গ্রেনেড হামলা করে আমাদের সিলেটেরই সন্তান আমাদের আনোয়ার চৌধুরীর উপর, যেটা ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হত্যার চেষ্টা করেছিল, সেইখানে আমাদের 5 জন লোক শহীদ হয়েছিল। সেইখানে আমরা আমাদের সেখানে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে সেদিন অ্যারেস্ট করে, সেই অ্যারেস্ট করতে গিয়ে আমাকেও অ্যারেস্ট করতে চাইছিল, কিন্তু আমাকে পায় নাই, কিন্তু আমার বাইকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আমার বাইও সেদিনও কারাগারে ছিলেন, প্রায় 7-8 মাস কারাগারে ছিলেন। আমি এই কথা এই জন্যই বললাম যে এই দেশে আমাদের 75-এর পরবর্তী সরকার যতগুলো সরকার এসেছে, খালেদা জিয়ার সরকার বলেন, জিয়াউর রহমানের সরকার বলেন, এরশাদ সাহেবের সরকার বলেন, সব সরকারের হাতে আমি এবং আমাদের পরিবার নির্যাতিত হয়েছে। এইটা আপনি সিলেট শহরে আর কোনো একটি পরিবারকে এইভাবে দেখাতে পারবেন না। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা রয়েছে, আমরা এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ওনাদের বাড়িতে আমরা ঘুমিয়েছি, কারণ আমাদের উপরে স্টিমরোলার চালাচ্ছে পুলিশ, আর আমরা কিন্তু ওনাদের বাড়িতে ঘুমাচ্ছি খুব ভালো করে। সুতরাং ওনারা সবসময় একটি সরকার কিংবা পুলিশের সাথে আঘাত করে রাজনীতি করেছেন। আমাদের কিংবা আমরা কিন্তু আমাদের বয়স ছিল, আমাদের যৌবন ছিল, আমাদের সেই যৌবনের কালটা আমরা দিয়েছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হিসাবে। সুতরাং কোনো সময় আপোষ করি নাই। আজকে যে কথা আপনাকে বললাম, এটার আমাদের ক্ষোভ, আমাদের দুঃখ, সংগঠন যদি আপনি করতে চান তাহলে আপনার সংগঠন করার অনেক সময় আছে, অনেক সুযোগ আছে। এই সুযোগটা এই 10 বছর আমাদের দল ক্ষমতায় আছে। এই 10 বছরের ভিতরে আমরা একটি সিলেট মহানগরের ভিতরে আমরা একটি অফিস করতে পারি নাই। আমার মনে হয় না বাংলাদেশে কোথাও আর এইভাবে কোনো ডিস্ট্রিক্ট রয়েছে, কোনো থানার রয়েছে, কোনো সিটি কর্পোরেশন রয়েছে। সুতরাং আপনি চাচ্ছেন না, এইটাই হলো বিষয়। আপনি যদি চান তাহলে আপনার সংগঠন আপনি দাঁড় করবেন। আমাদের সভাপতি সাধারণ সম্পাদক চাইতেন তাহলে 12 দিনে যদি 6টি ওয়ার্ড কমিটি সম্মেলন করতে পারে তাহলে 8 বছর লাগে না আপনার 27টি ওয়ার্ড কমিটি সম্মেলন করতে, এবং এই 8 বছর লাগে না আপনি একটি সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার সিলেট মহানগরে একেবারে জিন্দাবাজার, বন্দরবাজার, কাজির বাজার, এই আপনার সোলার পার, এইগুলাতে আপনার যে আপনি কাউন্সিলর দিতে পারেন না আপনার ওয়ার্ড। এই ব্যর্থতা শুধু আমি বলবো, আপনি অনেক বলতে পারেন যে এই ব্যর্থতা আপনারও তো বর্তায়, কিন্তু আমি দলের মুখপাত্র নই, আমি দায়িত্ব দেওয়ার ক্ষমতা নেই। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে শুধু না, জাতীয় নির্বাচন এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে আমার যতটুকু শ্রম, আমার যতটুকু মেধা রয়েছে, আমার বিগত রাজনীতিতে আমার যতটুকু দিয়ে এসেছি, সব কিছু কাজে লাগিয়ে আমি এটা বিশ্বাস করি একটি দল অত্যন্ত সুসংগঠিত দল হবে এই সিলেট মহানগর। তবে আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে আপনি কিছু করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জনাব আজাদুর রহমান আজাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। সর্বশেষে আমাদেরকে উদ্দেশ্যে কিছু বলতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী 5 ডিসেম্বর আমাদের সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে আমাদের সিলেট মহানগরের 27টি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরবৃন্দের প্রতি আমার আকুল আহ্বান, এটা অনুরোধ থাকবে, তো বিনয়ের সহিত অনুরোধ থাকবে, আগামী সম্মেলনে সবাই যদি আমাদের কোনো ভোটাভুটি হয় তাহলে আপনারা আমাকে ভোট দিবেন, আর ভোটাভুটি না হলে আপনারা আমরা যেভাবে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, জননেত্রী শেখ হাসিনা আমাকে যে সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্ত দিবেন আপনারাও সেই সিদ্ধান্তটুকু মেনে নেবেন, এবং আমি আজাদুর রহমান আজাদ রয়েছি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বলতে পারি আমিও সেই সিদ্ধান্তে আমার অটুট থাকবে। জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত, এটা আমি বিশ্বাস করি এবং আপনারা বিশ্বাস করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জনাব আজাদুর রহমান আজাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব আজাদুর রহমান আজাদের সাথে। দীর্ঘদিনের আসলে জমে থাকা অনেক ধরনের ক্ষোভ এবং দলের ভেতরে থেকেও আসলে কিভাবে গঠনমূলক সমালোচনা করা যায় সেটি অত্যন্ত স্পষ্ট ভাষায় আমাদের রাজদরবারের দর্শক শ্রোতার উদ্দেশ্যে তুলে ধরলেন। পাশাপাশি প্রত্যাশার জায়গাটি ব্যক্ত করলেন, নিজের পারিবারিক এবং নিজের ব্যক্তিগত বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ারের কথা তুলে ধরলেন, এবং সেই হিসেবে অনেকটা স্পষ্টভাবেই নিজের প্রার্থিতা সাধারণ সম্পাদক পদে ঘোষণা করলেন। ভোট চাইলেন তার কাউন্সিলরদের কাছে, অথবা যদি সেখানে কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত হয় সেটির সাথেও তিনি থাকবেন। সর্বোপরি তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে যে অবস্থায় উনি ওনার জায়গা থেকে ভূমিকা রাখতে পারবেন তার প্রতি আসলে গুরুত্ব আরোপ করলেন। প্রিয় দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।